আমাদের আজকের গল্প রবিট ডেভিডসন নামের এক মেয়ের সত্য জীবনকে কেন্দ্র করে, যে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিল 2700 কিলোমিটার বিশাল মরুভূমি। তার এই যাত্রায় তার সাথে আছে 3টি উট আর তার সবচেয়ে কাছের বন্ধু একটি কুকুর। তাদের যাত্রা এই বিশাল মরুভূমি পাড়ি দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছানো। তবে এই যাত্রা কিন্তু মোটেও সহজ হবে না। রাস্তার মাঝে তাদের মোকাবেলা করতে হয় ঝড়, তুফান আর গা ঝলসানো গরমের সাথে। এটা এমন একটা ভয়ঙ্কর পথ যেখানে যে কোনো মুহূর্তে তার জীবন পর্যন্ত চলে যেতে পারে। তবে এত কিছুর পরেও সে কিন্তু থেমে যায়নি, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। তাহলে শেষ পর্যন্ত তার সাথে কি হবে? সে কি পারবে এই 2700 কিলোমিটার পাড়ি দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছাতে, নাকি এই মরুভূমির মাঝেই সে তার জীবন হারিয়ে ফেলবে? চলুন দেখার চেষ্টা করি। তবে আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমরা কি নতুন কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করব? নিচে অবশ্যই কমেন্ট করবেন। গল্প শুরু হয় আর আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার একটা ছোট্ট শহর, যার নাম হলো অ্যালিস স্প্রিংস। আর ঠিক সেখানেই নিজের কুকুরটাকে সঙ্গে নিয়ে পৌঁছায় রবিন, যে আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। সে নিজের বাড়ি ছেড়ে সবকিছু পেছনে ফেলে আজ এখানে এসেছে। কিন্তু প্রশ্ন হলো কেন? আসলে তার জীবনে একটা বিশাল স্বপ্ন আছে। এটাকে আপনি এক ধরনের পাগলামি মনে করতে পারেন। সে চায় অস্ট্রেলিয়ার বিশাল মরুভূমি পাড়ি দিতে, যার দৈর্ঘ্য প্রায় 2700 কিলোমিটার। এই মরুভূমি গিয়ে শেষ হয় ভারত মহাসাগরের তীরে গিয়ে। তবে তার এই বিশাল যাত্রা শুরু করতে তার দরকার 3টে উট, যেগুলোর উপর সে তার প্রয়োজনীয় সব জিনিসপত্র বহন করবে। কিন্তু সমস্যা হলো, তার কাছে উট কেনার মতো কোনো টাকা নেই। এজন্য রবিন অনেক মানুষের কাছে চিঠিও লেখে, টাকার জন্য সাহায্য চায়। কিন্তু এখানে কেউ তার পাশে দাঁড়ায়নি, কারণ তার এই স্বপ্নটা মানুষের কাছে শুধু পাগলামি ছাড়া আর কিছুই না। এমন কথা বললে সবাই তাকে পাগলই বলবে, এটাই স্বাভাবিক। তবে এখানে রবিনের আত্মবিশ্বাস ছিল সে এটা যে করেই হোক করবে। এজন্য বাধ্য হয়ে ওই ছোট্ট শহরেই সে একটা ছোটখাটো কাজ করতে শুরু করে। সেই সাথে থাকার জন্য একটা ছোট্ট জায়গাও সে জোগাড় করে নেয়। কিন্তু এখানে তার মাথায় সবসময় একটা চিন্তাই ঘোরে, যেভাবেই হোক যে কোনো মূল্যে 2700 কিলোমিটার মরুভূমি পার করা। সে যখনই কাউকে তার এই পরিকল্পনার কথা বলে, কেউই তাকে বিশ্বাস করে না। মনে করে সে একজন পাগল, কারণ এত বড় মরুভূমি একা পাড়ি দেওয়া মানে নিজের জীবন নিয়ে খেলা করা। আজ পর্যন্ত কেউ এমন কিছু করেনি, আর কোনোদিন করবেও না। কিন্তু রবিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে তো আর হার মানার পাত্র নয়। এই কারণে সে চলে যায় একটা উটের খামারে, যার মালিকের নাম ছিল কাট। রবিন কাটকে তার পুরো পরিকল্পনা খুলে বলে, আর অনুরোধ করছিল তাকে যেন সে 3টে উট দেয়, যাতে করে সে তার এই যাত্রা শুরু করতে পারে। কিন্তু এখানে কাট তাকে সরাসরি না বলে দেয়। সে তাকে বলে, এটা সম্ভব না, তুমি কি পাগল নাকি? তখন রবিন তাকে একটা কথা বলে। সে জানায় 1935 সালে তার বাবা কালাহারে ডিজার্ট পাড়ি দিয়েছিলেন, আর এখন সেও একইভাবে নিজের একটা ইতিহাস তৈরি করতে চায়, যার জন্য শুধু প্রয়োজন তার সাহায্য। কাট খানিকটা সময় চিন্তা করে বলে, সে তাকে 3টে উট দিতে পারে, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। এখন থেকে আগামী 8 মাস তাকে কাঠের খামারে বিনা পয়সায় কাজ করতে হবে। এর ফলে সে উট সম্পর্কে ভালোভাবে শিখতেও পারবে, তারপরেই সে তাকে উট দিবে। রবিন এক মুহূর্ত দেরি না করে সে রাজি হয়ে যায়, কারণ তার কাছে এটা একটা সুযোগ, তার স্বপ্নকে সামনে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অন্তত সে একটা আশা তো পেয়েছে। এখানে কাঠের স্ত্রী তাকে বলে সে চাইলে তাদের বাড়ির ভেতরে থাকতে পারে, কিন্তু রবিন না করে দেয়, আর বাড়ির বাহিরে নিজের একটা টেন্ট বানিয়ে ফেলে। সে বাহিরেই থাকবে, কারণ শুরু থেকেই রবিন তার জীবনটা অনেক কঠিনভাবে গড়তে চাইছিল। সে জানতে চায় বাহিরের প্রকৃতির মাঝে বেঁচে থাকা আসলে কেমন, আর কতটা কঠিন। এভাবে করে আগামীতে তার তেমন কোনো সমস্যা হবে না। এরপর শুরু হয় তার কঠোর পরিশ্রম। দিনরাত এক করে সে উটগুলোর দেখাশোনা করে। ধীরে ধীরে সে উট সম্পর্কে অনেক কিছু শিখে ফেলে। এভাবে দেখতে দেখতে কেটে যায় 8টা মাস। এরপর রবিন আত্মবিশ্বাস নিয়ে কাঠের কাছে আসে। সে বলে, আমি আমার কথা রেখেছি, এখন তোমার পালা। আমাকে 3টে উট দাও, আমি আমার যাত্রা শুরু করব। কিন্তু ঠিক তখনই কাঠের কথা শুনে রবিনের উপর যেন আকাশ ভেঙে পড়ে। কাঠ তাকে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি তোমাকে কোনো ওয়াদা করিনি, এর জন্য উটও দিতে পারবো না। এরপর গায়ের জোর দেখিয়ে সে রবিনকে সোজা খামার থেকে বের করে দেয়। এই ঘটনাটা রবিনকে ভেতর থেকে একদম ভেঙে দিয়েছিল। সে হতাশ এবং ক্ষুব্ধ, সম্পূর্ণ ভেঙে পড়েছে। কারণ এতদিন সে মনে মনে চিন্তা করছিল হয়তো এবার তার যাত্রাটা শুরু হবে। কিন্তু টাকার অভাব আর এই প্রতারণার কারণে তার স্বপ্ন যেন আবারও থেমে যায়। এখন তার থাকার জায়গাটুকু আর নেই। রাস্তার পাশে সে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়, আর সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই গল্পে আসে এক নতুন মোড়। সেই এলাকার কাছেই আরেকটা উটের খামার ছিল। রবিন সেখানে গিয়ে সবকিছু খুলে বলে, কিভাবে কাঠ তাকে ঠকিয়েছে,
সাথে এটাও জানায় সে খুব দ্রুত তার যাত্রা শুরু করতে চায় আর তার জন্য দরকার 3টে উট। খামারের বৃদ্ধ মালিক তার এমন কথা শুনে বলছিল, এই যাত্রায় তুমি যেও না, এটা খুবই বিপজ্জনক, তোমার জীবন পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু এদিকে রবিন তো আর কোনোভাবেই থামবে না, সে যে করেই হোক সেখানে যাবে। এজন্য সে শক্ত গলায় বলে ওঠে, আমি যে কোনো মূল্যে আমার স্বপ্ন পূরণ করব, এতে আমার যা হয় হোক। এটা আমার শুধু স্বপ্ন না, আগামীতে বেঁচে থাকার লড়াই। তার এমন কথা শুনে বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চিন্তা করে বলে, ঠিক আছে, তুমি আমার খামারে কাজ করো, 1 মাস কাজ করলে আমি তোমাকে একটা উট দেব, আর 2 মাস কাজ করলে 2টা। রবিন রাজি হয়ে যায় এবং আবার শুরু হয় তার পরিশ্রমের নতুন অধ্যায়। এবার তার সাথে কি হবে তা তো 2 মাস পরেই আমরা জানতে পারবো। এভাবে করে কয়েকদিন পার হয়ে গেলে একদিন হঠাৎ তার কিছু বন্ধু তাকে দেখতে আসে। তারা রবিনকে এই অবস্থায় দেখে খুব কষ্ট পায়, সেগুলো কি করছে। এখানে তারা তাকে বোঝানোর চেষ্টাও করে, তোমার এই জেদ ছেড়ে দাও, এটা তোমার জন্য না, তোমার জীবন এভাবে নষ্ট করো না, আমাদের সাথে চলো। কিন্তু এদিকে রবিন সে একদম আলাদা, তার চিন্তা, তার লক্ষ্য সবকিছুই যেন অন্যরকম। সে এখানে তাদের কথা একদমই পছন্দ করে না, কারণ সে জানে তার পথ একদম আলাদা আর তাদের পথ আলাদা। এই বন্ধুদের মধ্যেই একজন ফটোগ্রাফার ছিল যে রবিনকে একটা দারুণ আইডিয়া দেয়। সে তাকে বলে, তুমি ন্যাশনাল জিওগ্রাফিকের কাছে তোমার যাত্রার জন্য একটা স্পন্সর চাইতে পারো, এর ফলে তুমি কিছু টাকাও পাবে আর তোমার স্বপ্ন পূরণ আরো সহজ হয়ে উঠবে। কারণ সেই ফটোগ্রাফার নিজেই একজন ন্যাশনাল জিওগ্রাফিকে কাজ করত। এর পরের দিন সব বন্ধুরা এখান থেকে চলে যায় আর এইভাবে রবিনসনের সময় এখানে পার হচ্ছিল এবং দেখতে দেখতে 1 মাস পূর্ণ হয়ে যায়। 1 মাস পরে বৃদ্ধ লোকটা তার কথা রাখে, সে রবিনকে একটি মেয়ে উট দেয়। এর মানে হলো এবার রবিন প্রতারণার শিকার হয়নি, কিন্তু এখনও তার দরকার আরো 2টা উট। ঠিক তখনই সে জানতে পারে এই উটটা ছিল প্রেগনেন্ট, মানে হলো এখন তাকে আরো অপেক্ষা করতে হবে। তার এই উটটি বাচ্চা জন্ম দেওয়ার পরেই সে এগোতে পারবে। কিন্তু এদিকে সময় তো তার হাতে অনেক কম, এর জন্য সে একটা সিদ্ধান্ত নেয়। সে আবারও ফিরে যায় কাঠের খামারে শেষবারের মতো চেষ্টা করতে, যেন সে আরো 2টা উট পেতে পারে যদি কাঠ তাকে দেয়। কিন্তু সেখানে গিয়ে রবিন যা জানতে পারে তা শুনে পুরোপুরি সে অবাক হয়ে গিয়েছিল। কাঠের খামার ইতিমধ্যেই সে অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে গেছে। এবং ঠিক এখান থেকেই তার যাত্রার গল্প আরো কঠিন এবং আরো রোমাঞ্চকর মোড় নিতে শুরু করে। কারণ রবিন সেই নতুন মালিকের সামনে দাঁড়িয়ে সবকিছু তাকে খুলে বলছিল, কিভাবে সে কাঠের সাথে একটা ডিল করেছিল, কিভাবে 8 মাস বিনা পয়সায় কাজ করেছে শুধুমাত্র 3টে উট পাওয়ার আশায়। কিন্তু এখানে নতুন মালিক শান্ত গলায় বলে ওঠে, কাঠ আমাকে এসব কিছুই বলেনি, আর এজন্য আমি তোমাকে উট দিতে পারবো না। এখানে রবিন তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল, তার কণ্ঠে অনুরোধ আর চোখে এক বিশাল হতাশা। কিন্তু এরপরেও লোকটা এক কথার উপরেই দাঁড়িয়ে থাকে। তারপর সে ভেতরে চলে যায়, সে একটা উটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু এখানে সে উট সামলাতে একদমই অভিজ্ঞ না, সে জানতো না কিভাবে উট সামলাতে হয়। ঠিক তখনই রবিন এগিয়ে আসে, সে খুব সহজেই উটটাকে কন্ট্রোল করে ফেলে। তার এই দক্ষতা দেখে নতুন মালিক অবাক হয়ে যায়, আর তখন রবিন আবার তার অসহায় অবস্থার কথা তাকে খুলে বলে। আর এইবার পরিস্থিতি কিছুটা বদলে গিয়েছিল, নতুন মালিক অবশেষে রাজি হয়ে যায় আর সে রবিনকে 2টা উট দেয়। তবে এতদিনে অনেক সময় পেরিয়ে গেছে, এদিকে যে মেয়ে উটটা তার কাছে ছিল সেটাও ইতিমধ্যে একটা বাচ্চা জন্ম দিয়েছে, মানে হলো এখন সবকিছু প্রস্তুত। রবিন অবশেষে তার স্বপ্নের যাত্রা শুরু করতে যাচ্ছে, কিন্তু তার আগে সে একটা গুরুত্বপূর্ণ কাজ করে। সে ন্যাশনাল জিওগ্রাফিকের কাছে একটি চিঠি লেখে তার পুরো যাত্রার কথা জানিয়ে, আর তারপর সে প্রস্তুত হয়ে যায় ওই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ার জন্য। সময়টা হচ্ছে এখন 1977 সাল, মানে হলো এখানে থাকতে থাকতে তার প্রায় 2 বছর কেটে গেছে। যে বৃদ্ধ খামার মালিক তাকে সাহায্য করেছিল, যে তাকে প্রথম উটটা দিয়েছিল, বিদায়ের সময় সে একটা গুরুত্বপূর্ণ কথা তাকে বলে, যদি কখনো দেখো কোনো পুরুষ উট তোমার দিকে আক্রমণাত্মকভাবে দৌড়ে আসছে, তখন একটুও দেরি না করে তাকে গুলি করে দিও, তা না হলে সে তোমাকে উল্টো মেরে ফেলতে পারে। এমনকি সে নিজের একটা পিস্তলও রবিনকে দিয়ে দেয় নিজেকে রক্ষা করার জন্য। এখানে রবিন আগেই তার বাবা আর বোনকে চিঠি লিখেছিল, এর জন্য তারা তাকে বিদায় জানাতে চলে আসে। আর এখানে তার বোন একদমই চায় না সেই ভয়ঙ্কর যাত্রায় যাক, কিন্তু তার বাবা, যিনি নিজেও এমন কঠিন যাত্রা করেছেন, তিনি বরং তাকে উৎসাহ দেয়। সে চাচ্ছিল রবিন এই যাত্রায় যাক। ঠিক তখনই আসে একটা সুখবর, ন্যাশনাল জিওগ্রাফিক থেকে তার চিঠির উত্তর আসে। তারা জানায় তারা রবিনের যাত্রাকে স্পন্সর করতে রাজি, কিন্তু এর জন্য তাদের একটা শর্ত আছে, তাদের একজন ফটোগ্রাফার তার সাথে থাকবে, যে তার যাত্রার সময় যখনই সে কোনো শহর বা গ্রামের কাছে ক্যাম্প করবে, সে সেখানে গিয়ে রবিনের ছবি তুলবে। আর সেই ফটোগ্রাফার আর কেউ না, তার সেই বন্ধু যে তাকে এই আইডিয়াটা দিয়েছিল। এরপর খুব দ্রুতই তার জন্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে যায়। রবিন সেই সব জিনিসপত্র বড় উটের পিঠে চাপিয়ে নেয় আর প্রস্তুত হয় জীবনের সবচেয়ে বড় যাত্রার জন্য।
যাত্রা শুরু করার আগে সে ওই বৃদ্ধ মালিক আর তার পরিবারের কাছে বিদায় জানায়। আর তারপর শুরু হয় তার এই কঠিন আর ভয়ঙ্কর অভিযান। তার সঙ্গে আছে তার প্রিয় কুকুর, 3টা বড় উট আর একটা ছোট্ট উটের বাচ্চা। এই রাস্তাটা ভীষণ কঠিন, তবুও রবিন থামে না। সে এগিয়ে চলে একের পর এক দিন। রাস্তার মাঝে যখনই কোনো ছোট গ্রাম বা বসতি সে দেখে, সে সেখানে ক্যাম্প বসায়। পরদিন আবারও এখান থেকে যাত্রা করবে। আর ঠিক সেখানেই হাজির হয় সেই ফটোগ্রাফার, যে আগে থেকেই জানে রবিন কোন রোড দিয়ে যাচ্ছে। এজন্য তাকে খুঁজতে তার সমস্যা হয় না। এখানে সে রবিনের ছবি তোলে, তার সংগ্রাম, তার কষ্ট সবকিছু ক্যামেরায় বন্দি করে। তবে ধীরে ধীরে তার এই যাত্রার খবর ছড়িয়ে পড়ে, সংবাদপত্রে ছাপা হতে শুরু করে তার গল্প। এভাবে করে প্রায় 29 দিন পার হয়ে যায়। রবিন একটানা হেঁটেই চলেছিল। এরপর তার সামনে পড়ে একটা ন্যাশনাল পার্ক, যার নাম ওগলা পার্ক। সে চাচ্ছিল শর্টকাট হিসেবে এই পার্কের ভেতর দিয়ে যেতে। এখান দিয়ে যেতে পারলে তার সময় অনেকটাই কম লাগবে, কিন্তু এখানে তাকে অনুমতি দেওয়া হয় না। এজন্য বাধ্য হয়ে সে পার্কের বাইরেই তার ক্যাম্প করে। এখানেও সে ফটোগ্রাফার চলে আসে, আবারও তার ছবি তোলা হয়। কিন্তু এবার বিষয়টা রবিনের একদমই ভালো লাগে না। বারবার এটা যেন তার কাছে বিরক্তদায়ক। তবুও সে কিছু বলতে পারে না, কারণ তার সাথে চুক্তি হয়েছে, এটা তাকে মেনে নিতেই হবে। এর পরের দিন সকাল হলেই সে আবারও তার যাত্রা শুরু করে। এবার তাকে ঘুরে যেতে হবে, আর সে রাস্তাটা আগের চেয়েও অনেক বড়। এর কয়েকদিন পার হয়ে গেলে এক জায়গায় গিয়ে আবারও ফটোগ্রাফারের সাথে তার দেখা হয়। তবে ঠিক তখনই হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখানে অবাক করার মতো ব্যাপার হলো, ফটোগ্রাফার তাকে সাহায্য করার বদলে তার ছবি তোলা নিয়েই সে ব্যস্ত। কারণ সে চায় রবিনের সংগ্রামের প্রতিটা মুহূর্ত ক্যামেরায় ধরতে। সেই দিনের রাত সেখানেই পার করে এরপর আবারও শুরু হয় রবিনের দুর্গম পথ চলা। দিনের পর দিন সে হেঁটেই চলেছিল। এভাবে দেখতে দেখতে এই মরুভূমির মাঝে আজ তার 61 দিন পার হয়ে গেছে। রাস্তার মাঝে অনেক কম জায়গাতেই পানি পাওয়া যায়। তার শরীরের অবস্থাও তেমন একটা ভালো না। যাত্রাপথে যখনই কোনো জায়গায় সে পানি দেখে, সে আর তার উটগুলো ভালো করে পানি খেয়ে নেয়। তারপর আবারও সামনের দিকে যাত্রা শুরু করে। তবে ধীরে ধীরে করে রবির এখন ভীষণ ক্লান্ত। কেন জানি তার শরীর জবাব দিয়ে দিচ্ছিল, সে কি আর সামনে এগোতে পারবে। এখানে তাকে অনেক সময় খোলা আকাশের নিচেও ঘুমাতে হয়, কারণ সবসময় তো আর ক্যাম্প বসানো সম্ভব হয় না। এভাবে একদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে, রবিন নিমেষেই ভয় পেয়ে যায়। এর কারণ হলো তার উটগুলো তার আশেপাশে নেই। আর সে নিজেও অনেক ভালো করে বুঝতে পারছিল সে তার উটগুলোকে হারিয়ে ফেলেছে। উটগুলো হারিয়ে গেলে তো তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শেষ, কারণ উটের গায়ের উপরেই তার সব খাবার এবং পানি ছিল। এই সব কিছু চিন্তা করে সে মানসিকভাবে ভেঙে পড়ে। আর উটগুলোকে খোঁজার জন্য সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অনেকটা পথ সামনে এগিয়ে আসলে শেষ পর্যন্ত সে তার উটগুলোকে দেখতে পায়, যারা এখানে ঘাস খাচ্ছিল। এতটা পথ হেঁটে আসার কারণে রবিন অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। হতাশা আর রাগে সে নিজের উটগুলোর উপরই জোরে জোরে চিৎকার করছিল। তবে এখানে কি আর করার আছে, উপায় তো আর নেই। উট তো আর তার কথা বুঝতে পারবে না। এরপর এভাবে আরো অনেকটা রাস্তা পার করলে সে পৌঁছায় একটা বিশেষ জায়গায়, যেখানে স্থানীয় মানুষদের থেকে রবিন জানতে পারে সামনে যে রাস্তাটা সে পার করবে, সে রাস্তার মাঝে এক বিশাল আদিবাসীদের বসবাস, যারা কোনো বাহিরের নারীকে তাদের এলাকায় ঢুকতে দেয় না। তাদের বিশ্বাস হলো বাইরের কোনো নারী এলে তাদের পবিত্রতা নষ্ট হবে। কিন্তু এদিকে রবিনকে তো সে রাস্তা দিয়ে যেতে হবে। তবে এখানে একটা উপায় আছে, যদি এখানকারই কোনো স্থানীয় আদিবাসী তার সঙ্গে থাকে, তাহলে সে ওই এলাকা দিয়ে পার হতে পারবে। এতে করে কোনো সমস্যা নেই। তারা রবিনকে সাহায্য করার জন্য রাজিও হয়ে যায়। এদিকে আবার ফটোগ্রাফার নিজেও তার বন্ধুকে নিয়ে সেখানে চলে আসে। কিন্তু ঠিক তখনই ফটোগ্রাফার করে ফেলে আরেক বিপদ। সে চুপি চুপি তাদের রিচুয়ালের ছবি তুলে ফেলে, মানে হলো তাদের ধর্মীয় প্রথা, যা এখানে আদিবাসীদের একদমই পছন্দ হয় না। এর ফলাফল হলো তারা এখন আর রবিনকে সাহায্য করতে রাজি নয়। সেই সাথে বলছিল এখান থেকে চলে যেতে। এখন রবিনের কাছে একটাই পথ, তাকে একাই যেতে হবে। সামনেই ভয়ঙ্কর রাস্তা, যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষের দেখা পাবে কিনা সেটাও অজানা। এই রাস্তা এতটাই বিপজ্জনক যে আজ পর্যন্ত কোনো মানুষ সেটা পার করতে পারেনি। সেখানে গেলে নাকি মৃত্যু প্রায় নিশ্চিত। তবে এদিকে রবিনের আর কোনো বিকল্প নেই, তাকে যে করেই হোক যেতে হবে। এতে সে মারা গেলেও কিছু করার নেই। এরপর সে ধীরে ধীরে করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর এখন সে আর তার উটগুলো সবাই চরমভাবে ক্লান্ত। এত রোদ আর গরমের মাঝে তারা আর কতই বা এগোতে পারে, তাই না? এভাবে একদিন বিশ্রাম নেওয়ার সময় সে দেখতে পায় 3টা বন্য পুরুষ উট তার দিকে দৌড়ে আসছে। ঠিক তখনই তার মনে পড়ে যায় সে বৃদ্ধ লোকের কথা, যে তাকে বলেছিল পুরুষ উট যদি দৌড়ে আসে তাহলে তাকে মারার জন্য আসবে। এটা দেখে রবিন সাথে সাথে পিস্তল বের করে, আর না চাইতেও বাধ্য হয়ে 2টা উটকে গুলি করে মেরে ফেলে। এটা করতে গিয়ে তার ভীষণ কষ্টও হয়, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য তার আর কোনো উপায় ছিল না।
এরপর আবারও রবিন তার যাত্রা শুরু করে। এভাবে চলতে চলতে সে একটা নদীর কাছে পৌঁছায়। তবে নদীতে পানি অনেক অল্প ছিল। তবুও সে আর তার উটগুলো সেখানে পানি খেয়ে নেয়। কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে 4জন লোক। এখানে 3জন লোক স্থানীয় আদিবাসী আর একজন লোক হলো অস্ট্রেলিয়ান। রবিন তাদের নিজের পুরো যাত্রার কথা তাদের বলে, কিভাবে সে 2700 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইন্ডিয়ান সমুদ্র পর্যন্ত পৌঁছাতে চায়। তার এই সব কথাগুলো শুনে অস্ট্রেলিয়ান লোকটা তাকে বলছিল, তুমি যে পথে যাচ্ছ সেটা অনেক দীর্ঘ, তুমি এখানে পথ হারিয়েও যেতে পারো, এর চেয়ে তুমি সরাসরি রাস্তা দিয়ে যাও। কিন্তু রবিন তাকে জানায় সেই রাস্তা দিয়ে সে যেতে পারবে না, কারণ সেই এলাকার আদিবাসীরা বাইরের কোনো নারীকে যেতে দেয় না, এতে করে তাদের পবিত্রতা নষ্ট হয়। রবিনের এমন কথা শুনে লোকটা তাকে সাহায্য করতে চাচ্ছিল। সে তার একজন সঙ্গীকে, যে ওই এলাকারই একজন আদিবাসী এবং একটু ইংরেজিও জানতো, রবিনের সঙ্গে পাঠিয়ে দেয়। এখন রবিনের যাত্রায় একজন স্থানীয় গাইডও যোগ হয়েছে, এতে করে তার অনেকটা উপকারও হবে। আর এই কারণেই সে এবার সরাসরি সেই বিপজ্জনক পথ ধরার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে কয়েক কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর তারা একটা জায়গায় এসে পৌঁছায়, যেখানে একজন ট্রাভেলার সাথে তাদের দেখা হয়। এই ট্রাভেলারকে রবিন বলছিল, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবে? আমার এখানকার সাপ্লাই শেষ হয়ে গেছে, আর এই চিঠিটা তুমি ন্যাশনাল জিওগ্রাফিকের কাছে পৌঁছাবে। লোকটি বলে ঠিক আছে। তবে এখানে সেই বৃদ্ধ গাইডের যাত্রা শেষ হয়, যে এতক্ষণ তার সাথে আসছিল, কারণ সে ইতিমধ্যে সে অঞ্চল পার করে ফেলেছে যেখানে একা রবিনকে হয়তো কখনোই যেতে দেওয়া হতো না। তবে সে বৃদ্ধ লোকটিকে বলছিল, তুমি আমার সাথে সামনে এগিয়ে চলো, আমাকে আরেকটু এগিয়ে দাও। কিন্তু বৃদ্ধ লোকটি বলে, আমি তোমার সাথে যেতে পারতাম, কিন্তু আমার জুতো ক্ষয় হয়ে গেছে, জুতো ছাড়া তো আর আমি যেতে পারবো না। এর জন্য রবিন সেই ট্রাভেলার থেকে একটা জুতো নেয়। আর এরপর রবিন আর সেই স্থানীয় গাইড আবারও একসাথে সামনের দিকে যাওয়া শুরু করে। এই ভয়ঙ্কর মরুভূমির মাঝে তারা দুইজনই ধীরে ধীরে করে পথ পাড়ি দিচ্ছে। সামনে যে কি বিপদ আসবে তা এখনও তাদের অজানা। তবে রাস্তার মাঝে সেই বৃদ্ধ লোকটা একটা ক্যাঙ্গারু শিকার করে। রবিন সেটা কাটতে যাচ্ছিল, ঠিক তখনই বৃদ্ধ লোকটা তাকে থামিয়ে দেয়। সে তাকে বলে, এখানে কিছু নিয়ম আছে, এই জায়গায় কোনো নারী শিকার কাটা বা প্রস্তুত করতে পারে না। তার এমন কথা শুনে রবিন কিছুটা অবাক হলেও সে ওই এলাকার নিয়মকে সম্মান করে। এজন্য শিকারটাকে কাঁধে নিয়ে তারা সামনের দিকে এগোনো শুরু করে দেয়। খানিকটা সময় পার করলে তারা পৌঁছে যায় একটা ছোট্ট কুঁড়েঘরের কাছে। আর সেখানে তার সেই ফটোগ্রাফার বন্ধু আগে অপেক্ষা করছিল। আসলে রবিন যে চিঠিটা পাঠিয়েছিল সেখানে সেই জায়গার কথা আগেই উল্লেখ করেছিল, এজন্য ফটোগ্রাফার ঠিক সময় মতো সেখানে চলে আসে। কিন্তু এখান থেকে শুরু হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়, কারণ সামনে যে মরুভূমি আছে সেটা আগের সবকিছুর চেয়েও অনেক বেশি কঠিন। দূর দূর পর্যন্ত কোনো পানির ব্যবস্থা নেই, পানি ছাড়া তার মৃত্যু পর্যন্ত এখানে হতে পারে। আর এদিকে এখান থেকে সেই বৃদ্ধ গাইড বিদায় নেয়, কারণ তার যাত্রা এখানেই শেষ, সে রবিনকে রেখে চলে যায়। আর বিদায়ের আগে ফটোগ্রাফার বলে, আমি চেষ্টা করব মাঝে মধ্যে তোমার জন্য পানির ব্যবস্থা করতে। এটা বলে সে নিজেও চলে যায়। এরপর আবার রবিন একা হয়ে পড়ে। সে তার উটগুলো আর কুকুরটাকে নিয়ে সামনের দিকে যাত্রা শুরু করে। দিনের পর দিন একটানা হেঁটেই চলেছিল তারা। কিন্তু এতটা রাস্তা পাড়ি দেওয়ার পর এখন তার শরীর আর মন দুটোই ভেঙে পড়েছে। সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে তার মাথা ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। সে এখানে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে শুরু করে, মানে হলো হ্যালুসিনেশন। রবির এখন হ্যালুসিনেশন করতে শুরু করেছে। কখনো সে মনে করে তার সাথে কেউ আছে, আবার কখনো সে নিজেই বুঝতে পারে সে কি করছে। এমনকি কিছু সময় সে কাপড় ছাড়াই হাঁটতে থাকে। তার সাথে যে এমনটা হওয়া স্বাভাবিক এটা আমরা ভালো করেই বুঝতে পারছিলাম। তবে এখানে তার কাছে যে কম্পাসটা ছিল, যেটা দিয়ে সে দিক নির্ণয় করত, সেটাও একসময় হারিয়ে যায়। আর তখন সে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। এখন কি হবে? কম্পাস ছাড়া তো সে সামনে এগোতে পারবে না। অনেকটা সময় ধরে খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সে কম্পাসটা খুঁজে পায়। আর তারপর আবার নিজের পথ ঠিক করে নেয় এবং চলতে শুরু করে সামনের দিকে। এর কয়েকদিন পর সে একটা বাড়ির সামনে এসে পৌঁছায়, যেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল। মহিলাটাকে দেখে প্রথমে রবিন মনে করে এটা হয়তো তার হ্যালুসিনেশন হবে, কিন্তু না, এটা বাস্তব। বৃদ্ধ মহিলাটা তাকে নিজের বাড়িতে ডেকে নেয়, পানি দেয় এবং খাবারও দেয়। আর অনেকদিন পর রবিন আজ গোসল করে। এরপরে সেখানে কয়েকদিন থেকে যাওয়ার পর সে আবারও নিজের যাত্রা শুরু করে। কিন্তু সামনে তার জন্য অপেক্ষা করছিল আরো বড় এক ধাক্কা। রাস্তার মাঝে তার কুকুরটা ভীষণ পিপাসায় কষ্ট পাচ্ছিল, আর ভুল করে সে এখানে বিষাক্ত পানি খেয়ে ফেলে। আর সেখানে রবিন তার সবচেয়ে কাছের সঙ্গীকে হারিয়ে ফেলেছিল। জি হ্যাঁ, তার কুকুরটি, যে আর এই দুনিয়ার মাঝে বেঁচে নেই, যে শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে ছিল। এই মুহূর্তটা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। এখন সে একদম একা। সে জানেও না সে এই যাত্রা শেষ করতে পারবে কিনা। তার শরীর অনেকটাই ক্লান্ত, সেই সাথে তার মনও ভেঙে গেছে। তবুও সে থামে না, সে আবার হাঁটতে শুরু করে। এরপর একদিন যখন সে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ করে সেখানে অনেকগুলো সাংবাদিক এসে হাজির হয়।
কারণ এখন তার এই যাত্রার খবর সবার কাছে পৌঁছে গেছে। কিন্তু রবিন কারোর সাথে দেখা করতে চায় না। তার মানসিক অবস্থায় এমন না যে সে এখন কারো ইন্টারভিউ দিবে। মানুষ তার ছবি তুলুক এটাও সে চায় না। এর জন্য সে এখান থেকে চলে যায়। আর তার সেই ফটোগ্রাফার বন্ধুকে জানিয়ে দেয় সে কোথায় গিয়ে তার যাত্রা শেষ করবে। এরপর শেষবারের মতো সে আবারও পথ চলা শুরু করে। দিন যাচ্ছে আর সে নিজেও এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। আর অবশেষে শেষ পর্যন্ত প্রায় ৩ মাস যাত্রা করার পর সে পৌঁছে যায় সমুদ্রের তীরে। জি হ্যাঁ, এটাই সেই জায়গা, ভারত মহাসাগরের কিনারা। এর মানে হলো সে সত্যি ২৭০০ কিলোমিটার দৈর্ঘ্য এই ভয়ঙ্কর এবং প্রাণঘাতী যাত্রা শেষ করে ফেলেছে। এ যেন তার কাছে কোনো স্বপ্ন, তার বিশ্বাসই হচ্ছিল না সে শেষ পর্যন্ত এটা করতে পেরেছে। এরপরে তার সেই ফটোগ্রাফার বন্ধু সেখানে এসে পৌঁছায়। আর রবিন ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে আসে আর এক লাফে পানির ভেতরে ঝাঁপ দেয়। পানির নিচে তাকে আমরা দেখি একজন বিজয়ীর মতো, কারণ শেষ পর্যন্ত সে করে দেখিয়েছে যা এর আগে কোনো মানুষ কখনো করেনি। আর এভাবে করেই শেষ হয় রবিন ডেভিডসনের এই অবিশ্বাস্য সত্য গল্প, তার জীবনের এই গল্প যা সাহসের, একা সংগ্রামের আর নিজের স্বপ্নকে যে কোনো মূল্যে সত্যি করার। আশা করছি আমাদের আজকের এই গল্প আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে রবিনের জীবন থেকে আপনি কি শিখলেন অবশ্যই নিচে কমেন্ট করবেন।